আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের অধ্যায় 2 অর্থায়নের উৎস এই অধ্যায়টির তৃতীয় অংশ নিয়ে আলোচনা করব। আমরা এই অধ্যায়টির ইতিপূর্বে আমরা তো জানি যে আমরা পড়ছিলাম হচ্ছে অর্থায়নের উৎস নিয়ে। এই অর্থায়নের উৎসের মধ্যে তহবিলকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, অভ্যন্তরীণ তহবিল এবং বহিঃস্থ তহবিল। যেখানেকার ভেতরে অভ্যন্তরীণ তহবিলটা আমরা ইতিপূর্বে পড়ে ফেলেছি, তাই না? এটার মালিকানা ভিত্তিক উৎস, অভ্যন্তরীণ উৎস, মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস আমরা পড়েছি। আমরা পড়ছিলাম বহিঃস্থ তহবিল। আমরা জানি এই বহিঃস্থ তহবিলকে তিন ভাগে ভাগ করা যাচ্ছে: মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। এই স্বল্পমেয়াদী অর্থায়নের যে উৎসগুলো আছে এটাকে আবার দুই ভাগে ভাগ করেছে: প্রাতিষ্ঠানিক উৎস, অপ্রাতিষ্ঠানিক উৎস। স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎসগুলো কি কি ছিল? প্রাপ্য বিল বাট্টাকরণ, প্রদেয় বিল, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, ক্ষুদ্র ঋণ। আর অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে আমরা পড়ব বাণিজ্যিক পত্র, ক্রেতা হতে অগ্রিম গ্রহণ, মজুত মাল বন্ধকীকরণ, গ্রাম্য মহাজন। দেখো, স্বল্পমেয়াদী অর্থায়নে বলতে আমরা কি বুঝি? আমরা যেখান থেকে অর্থায়ন করলে 1 বছরের কম সময়ের মধ্যে প্রতিষ্ঠানকে এটা ফেরত দিতে হবে। স্বল্প মেয়াদ বলতে 1 বছরের কম সময়কে বোঝানো হবে। এই বহিঃস্থ অর্থায়নের কথা যখন আমাদের আসছে, স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎসের কথা আসছে, তখন ফার্স্ট পয়েন্টটা আমরা পড়ব হচ্ছে বাণিজ্যিক পত্র। আজকে আমাদের আলোচনার প্রথম বিষয়বস্তু হচ্ছে বাণিজ্যিক পত্র। দেখো, কারবারি প্রতিষ্ঠান অর্থায়নের জন্য নির্দিষ্ট সময়ান্তে লাভসহ আসল অর্থ ফেরত প্রদানের অঙ্গীকারে আবদ্ধ হয়ে এই বাণিজ্যিক পত্র বা কমার্শিয়াল পেপার বিক্রয় করে। কারবারি প্রতিষ্ঠান বলতে কি বোঝানো হচ্ছে বুঝতেই পারছো। এই যে যৌথ মূলধনী কোম্পানি বা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো আছে, খ্যাতিমান ব্যক্তি, বাণিজ্যিক ব্যাংক, বীমা কোম্পানি, এরা কি করে? এরা স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের জন্য তারা বাণিজ্যিক পত্র ইস্যু করতে পারে। হ্যাঁ, যখন ইস্যু করছে একটা নির্দিষ্ট সময় শেষে লাভসহ আসল অর্থ তারা ফেরত প্রদান করছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের সুনাম বাণিজ্যিক পত্র বিক্রয়ের জামানত হিসেবে কাজ করে। দেখো কেন বলছে বাণিজ্যিক পত্র, এই জিনিসটা হলো মূলত স্বল্পমেয়াদী জামানতবিহীন অঙ্গীকারপত্র। বুঝতেই পারছো যে এটা একটা অঙ্গীকার পত্র যেটা ব্যবসা প্রতিষ্ঠান বা ইস্যুকারী কোম্পানি অঙ্গীকার করছে সে টাকাটা ফেরত দেবে। এই অঙ্গীকার করে সে একটা অর্থ সংস্থান করছে স্বল্প সময়ের জন্য, যেখানে প্রতিষ্ঠান কোনো জামানত রাখছে না। কিন্তু এক্ষেত্রে জামানত হিসেবে কাজ করছে কি? প্রতিষ্ঠানের সুনাম। এই লাইনটা একটু আন্ডারলাইন করে নাও। প্রতিষ্ঠানের সুনাম বাণিজ্যিক পত্র বিক্রয়ের জামানত হিসেবে কাজ করে। এবার আসো এই বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করি। দেখো, যখন জামানত ছাড়া কোনো প্রতিষ্ঠান একটা পেপার ইস্যু করছে বা বাণিজ্যিক পত্র ইস্যু করছে বা অঙ্গীকার করছে সে টাকাটা ফেরত দেবে, তখন কি ছোট কোনো ব্যবসা প্রতিষ্ঠান, নাম না জানা কোনো প্রতিষ্ঠান যদি সেটা ইস্যু করে তাহলে কি বিনিয়োগকারীরা সেটা কিনবে বা বিনিয়োগকারী প্রতিষ্ঠান সেটা কিনবে? নিশ্চয় না। যখন কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান, কোনো খ্যাতিমান ব্যক্তি, হ্যাঁ, ব্লুচিপ কোম্পানিগুলো অথবা বাণিজ্যিক ব্যাংক, বীমা কোম্পানি, এরা যখন বাণিজ্যিক পত্র ইস্যু করবে, এদের একটা সুনাম আছে, তখন বিনিয়োগকারী বা বিনিয়োগকারী প্রতিষ্ঠান বাণিজ্যিক পত্র কিনবে। এ কারণেই এখানে বলা হচ্ছে এক্ষেত্রে প্রতিষ্ঠানের সুনাম এই বাণিজ্যিক পত্র বিক্রয়ের জামানত হিসেবে কাজ করে। সাধারণত যে সকল ব্যক্তি সাময়িক সময়ের জন্য কিছু অব্যবহার্য অর্থ থাকে তারা শেয়ার বাজারে বিনিয়োগের বিকল্প হিসেবে এই বাণিজ্যিক পত্র ক্রয় করে। যারা মূলত শেয়ার বাজারে বিনিয়োগ করে অভ্যস্ত কিন্তু স্বল্প সময়ের জন্য বিনিয়োগ করতে চায়, সে সকল বিনিয়োগকারীরা এরা কি করতে পারে? বাণিজ্যিক পত্রে বিনিয়োগ করতে পারে। সাধারণত খ্যাতিমান ব্যক্তি, বাণিজ্যিক ব্যাংক, বীমা কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠান বাণিজ্যিক পত্র বিক্রয় করে সাময়িক সময়ের জন্য অর্থ সংস্থান করতে পারে।
দেখো তাহলে বাণিজ্যিক পত্র এটার কিন্তু একটা নির্ধারিত মূল্য থাকে, ফেস ভ্যালু থাকে। মূলত বাণিজ্যিক পত্র যখন ইস্যু করা হয় নির্ধারিত মূল্যের কম মূল্যে ইস্যু করা হয়। এখানে দেখো দেওয়া আছে নির্দিষ্ট সময়তে লাভ সহ। এটার মানে কি, বাণিজ্যিক পত্র যখন ইস্যু করবে এই ফেস ভ্যালু থেকে কম মূল্যে ইস্যু করা হবে। যে বিনিয়োগকারী বা ক্রয় করবে সে ওই ফেস ভ্যালু বা বাণিজ্যিক পত্রের গায়ে যে দামটা লেখা থাকবে তার থেকে কম দামে কিনবে। মেয়াদ শেষে ইস্যুকারী কোম্পানি, হ্যাঁ, যেই মূল্যটা লেখা থাকবে ওই মূল্যটা সে ফেরত দিয়ে বাণিজ্যিক পত্র নিয়ে নেবে। এই নির্ধারিত মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে যে পার্থক্য হচ্ছে, এটাই হচ্ছে বাণিজ্যিক পত্র যে ক্রয় করছে বা বাণিজ্যিক পত্রে যে বিনিয়োগ করছে সে সকল প্রতিষ্ঠানের লাভ। ঠিক আছে, এটাই বলা হচ্ছে যে নির্দিষ্ট, এটার অবশ্যই বাণিজ্যিক পত্রের একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে। সাধারণত এই মেয়াদ 3 মাস থেকে 270 দিন পর্যন্ত হতে পারে। ঠিক আছে, তার মানে আশা করছি বাণিজ্যিক পত্রটা বুঝতে পেরেছ। আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে ক্রেতা হতে অগ্রিম গ্রহণ। বিষয়টা কেমন দেখো, অনেক সময় বিশ্বস্ত এবং স্থায়ী ক্রেতারা ভবিষ্যৎ ক্রয়ের মোট মূল্যের সম্পূর্ণ বা কিয়দাংশ অগ্রিম প্রদান করে, ফলে বিক্রেতা সাময়িক সময়ের জন্য অর্থসংস্থান করতে পারে। এটার মানে হচ্ছে কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন কোন একটা পণ্যের অর্ডার, আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝাই, যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান কোনো একটা পণ্যের অর্ডার প্রতিষ্ঠানটা গ্রহণ করছে। ঠিক আছে, এই অর্ডারটা যখন সে গ্রহণ করলো, এখন দেখো অনেক সময় দেখবা প্রতিষ্ঠানগুলো যখন কোনো অর্ডার গ্রহণ করে তারা বলে কিছু টাকা অগ্রিম দেন, অ্যাডভান্স দেন। এর ফলে কি হচ্ছে, যদি স্থায়ী ক্রেতা যারা আছে, হ্যাঁ, তাদের কাছে সে পণ্যটা পরে দেবে, সে যখন অর্ডারটা গ্রহণ করেছে সে তখন 50%, হ্যাঁ, বা 40% বা 20% একটা অংশ সে অ্যাডভান্স নিয়ে নিচ্ছে, আগেই টাকাটা নিয়ে নিচ্ছে। এই যে সে অগ্রিম নিল বা অ্যাডভান্স গ্রহণ করলো তার ক্রেতার কাছ থেকে, হ্যাঁ, সে পণ্যটা ডেলিভার করবে পরে, হ্যাঁ, সে তো এখনো পণ্যটা ডেলিভার করেনি, কিন্তু সে একটা অ্যাডভান্স মানি সে নিয়ে রাখছে। এই টাকাটা কিন্তু তার ওই ব্যবসার জন্য একটা সাময়িক অর্থসংস্থান হলো। এই টাকাটার পাওয়ার ফলে যে অ্যাডভান্সটা গ্রহণ করছে যে বিক্রেতা, হ্যাঁ, সে যখন অর্ডারটা গ্রহণ করার ফলে অ্যাডভান্সটা গ্রহণ করছে তখন কিন্তু তার ওই সাময়িক সময়ের জন্য একটা অর্থসংস্থান হচ্ছে। হ্যাঁ, অনেক সময় কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে তুমি দেখবা যেখানে বলছে সম্পূর্ণ অর্থ আর প্রিপেমেন্ট করতে হবে বা অ্যাডভান্স করতে হবে কিছু প্রতিষ্ঠান বা কিছু পণ্যের ক্ষেত্রে। আবার কিছু প্রতিষ্ঠান বা কিছু কিয়দাংশ বা হাফ বা 30 বা 20% এরকম পার্সেন্টেজ দেওয়া থাকে। তো মূল কথা হচ্ছে ক্রেতা হতে যখন অগ্রিম গ্রহণ করা হবে এটাও কিন্তু স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস হিসেবে কাজ করবে। পরবর্তী পয়েন্টটাতে আসো। পরবর্তী পয়েন্টটা কি আছে দেখো তো, মজুত মাল বন্ধকীকরণ। দেখো, স্বল্পমেয়াদী অর্থসংস্থানের জন্য মজুত পণ্য ব্যবহার করা যেতে পারে। কিভাবে দেখো, প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই কিন্তু মজুত পণ্য থাকছে, সে যে উৎপাদন করছে উৎপাদন পণ্য তা সে গোডাউনে রাখছে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো। কোনো প্রতিষ্ঠানে যদি অর্থসংস্থানের জন্য সে কি করতে পারে, কোনো স্বনামধন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে সে যেতে পারে। যে কোনো প্রতিষ্ঠান তার অর্থসংস্থান করার জন্য কোনো স্বনামধন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যে তার মজুত পণ্যটা সে জামানত রাখতে পারে, রেখে ওই জামানত বা বন্ধক, তো একই কথা বুঝতে পারছো এখনো পর্যন্ত আমাদের কাছে, জামানত বা বন্ধকটা সে রেখে ওই জামানত মজুত পণ্য বন্ধক রাখছে কোনো প্রতিষ্ঠানের কাছে বা স্বনামধন্য ব্যক্তির কাছে, রেখে ওই মজুত পণ্যের বিপরীতে সে ঋণ গ্রহণ করতে পারে স্বল্প সময়ের জন্য। হ্যাঁ, এটাও একটা মজুত মালের মাধ্যমে অর্থসংস্থান করা হলো। হ্যাঁ, এ ধরনের অর্থসংস্থানের ক্ষেত্রে ঋণের অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত মজুত পণ্যের উপর নিয়ন্ত্রণ, ঋণদাতার নিয়ন্ত্রণ ও অধিকার বজায় থাকে। ঠিক আছে, যখন তুমি মজুত মাল বা গোডাউনে তুমি যে টাকাটা কোনো একটা প্রতিষ্ঠান বন্ধক রেখেছিল ওই টাকাটা সে যখন ওই মজুত পণ্যটা যখন সে বন্ধক রাখছে, এটা হতে পারে কোনো প্রতিষ্ঠানের কাছে, হতে পারে স্বনামধন্য কোনো ব্যক্তির কাছে, রেখে বন্ধক রেখে জামানত বা বন্ধক, আমি আবারও বলছি একই কথা অর্থে ব্যবহার করা হচ্ছে এখানে, বন্ধক রেখে তার বিপরীতে যখন সে ঋণ গ্রহণ করছে তখন সেটা হচ্ছে মজুত মাল বন্ধকীকরণ।
যতক্ষণ না ঋণের অর্থ সে ফেরত দিতে পারবে, এই মজুত পণ্যের উপর যে ঋণ দেবে তার নিয়ন্ত্রণ এবং অধিকারটা বজায় থাকবে। এটাও কিন্তু স্বল্পমেয়াদী অর্থায়নের একটা অপ্রাতিষ্ঠানিক উৎস। এরপর আসো আমরা দেখব গ্রাম্য মহাজন। এটা দেখো, বহুকাল পূর্ব থেকে গ্রামের বিত্তশালী ব্যক্তিরা স্বল্পমেয়াদে দরিদ্র ব্যক্তিদের ঋণ প্রদান করে আসছে। হ্যাঁ, এটা আমরা দেখতেই পারি, জানি। এক্ষেত্রে ঋণ পরিশোধের মেয়াদ উত্তীর্ণ হলে গ্রহীতাকে বড় অঙ্কের সুদ প্রদান করতে হয়। আবার সুদাসল প্রদানে ব্যর্থ হলে মহাজনরা ঋণ গ্রহীতার স্থাবর অস্থাবর সম্পত্তি দখল করে নেয়। গ্রাম্য মহাজনরা এই ঋণের উপর দিনভিত্তিক, সপ্তাহভিত্তিক অথবা মাসভিত্তিক সুদ গণনা করে থাকে। দেখো, এই বিষয়টা সম্পর্কে আমাদের সকলেই জানা আছে যে অনেক দিন আগের থেকে গ্রামে এখনকার সময়েও আমাদের দেশে গ্রামাঞ্চলে এই ধরনের প্রভাবশালী ব্যক্তিদের দেখা যায় যারা নিজের টাকা থেকে ঋণ প্রদান করে এবং বড় অঙ্কের সুদ নেয়, যে ক্ষেত্রে এই সুদটা হচ্ছে দিনভিত্তিক, সপ্তাহভিত্তিক বা মাসভিত্তিক গণনা করা হয়। এটা কিন্তু একটা স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস। আমরা এখন আমাদের পরবর্তী টপিকে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী টপিক কি আছে? মধ্যমেয়াদী অর্থ সংস্থান। প্রথমে আসো, এই মধ্যমেয়াদী অর্থ সংস্থান বলতে আমরা কি বুঝি। মধ্যমেয়াদ জিনিসটা কি? 1 থেকে 5 বছর। ঠিক আছে, 1 বছরের বেশি, 5 বছরের কম। 1 থেকে 5 বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিল মধ্যমেয়াদী অর্থায়ন হিসেবে পরিগণিত হয়। একটি প্রতিষ্ঠান মধ্যমেয়াদী তহবিল ব্যবহার করে ব্যবসার চলমান মূলধনের দীর্ঘমেয়াদী প্রয়োজন মেটায়। দেখো, দুইটা লাইনে দুইটা ইনফরমেশন তুমি পেলে, একটু আন্ডারলাইন করে নাও। দেখো, প্রথম ইনফরমেশনটা কি ছিল? 1 থেকে 5 বছরের জন্য তোমার মধ্যমেয়াদী অর্থ সংস্থানের সংজ্ঞা। দ্বিতীয় লাইনটা কি? কেন, কোন ক্ষেত্রে মধ্যমেয়াদী অর্থ সংস্থানের প্রয়োজন হয়? একটি প্রতিষ্ঠান মধ্যমেয়াদী তহবিল ব্যবহার করে কি করে? ব্যবহার করে ব্যবসার চলমান মূলধনের দীর্ঘমেয়াদী প্রয়োজন সে মেটায়। আবার দেখো, আরো কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে, যেগুলো সবগুলো আন্ডারলাইন করে পড়তে হবে। এই তহবিলের খরচ বা সুদের হার, মধ্যমেয়াদী অর্থ সংস্থানের যে তহবিলের খরচ থাকছে বা সুদের হার থাকছে, এটা স্বল্পমেয়াদী অর্থায়নের তুলনায় বেশি হবে। স্বল্পমেয়াদী তহবিলের খরচের হতে বেশি হবে এবং দীর্ঘমেয়াদী তহবিলের খরচ হতে কম হবে। ঠিক আছে, তাহলে মধ্যমেয়াদী অর্থায়নের খরচটা কেমন, সেই ইনফরমেশনটুকু আমরা এখানে পেলাম। এবার আসো, আমরা এখন দেখব মধ্যমেয়াদী অর্থ সংস্থানের প্রথম পয়েন্টটা কি। প্রথম পয়েন্টটা কি? বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ। দেখো, বাণিজ্যিক ব্যাংকগুলো যেসব ঋণের মধ্যম মেয়াদের জন্য প্রদান করে, 1 থেকে 5 বছরের জন্য বাণিজ্যিক, সোজা কথা, 1 থেকে 5 বছরের জন্য বাণিজ্যিক ব্যাংক যে সকল ঋণ প্রদান করছে সেগুলো সাধারণত জামানতের বিপরীতে দেওয়া হয়। ওগুলো তো মধ্যমেয়াদী, এবং মধ্যমেয়াদী ঋণ সাধারণত জামানতের বিপরীতে দেওয়া হয়। জামানত ছাড়া কিন্তু মধ্যমেয়াদী ঋণ দেওয়া হয় না। এই জামানত হিসেবে কি ব্যবহার করে বাণিজ্যিক ব্যাংকগুলো? চলতি মূলধন অথবা স্থায়ী সম্পত্তি চলতি মূলধনের ব্যবস্থা ব্যবহার করতে পারে, অথবা ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তিও ব্যবহারযোগ্য। বেশি পরিমাণ ঋণ প্রদান একটি বাণিজ্যিক ব্যাংকের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিষয়টা এমন, চিন্তা করো, যদি কোনো ক্ষেত্রে, কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা বড় অ্যামাউন্টের ঋণের প্রয়োজন হয়, ওই বড় অ্যামাউন্টের ঋণ একটা ব্যাংকের জন্য প্রদান করা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তাই না? ওই ব্যাংকটা যদি তার একটা বড় অংশ একটা প্রতিষ্ঠানকে একটা প্রকল্পের জন্য ঋণ দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার আর পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতিটা ফলো করা হচ্ছে না। হ্যাঁ, সে সব টাকা এক জায়গায় ঋণ দিয়ে দিচ্ছে, যেটা বেশ ঝুঁকিপূর্ণ। ফলে বেশি পরিমাণ ঋণ প্রদানের ক্ষেত্রে অনেকগুলো বাণিজ্যিক ব্যাংক একত্রিত হয়ে সিন্ডিকেশন প্রক্রিয়ায় দলগত ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে বড় আকারের ঋণ প্রদানের ঝুঁকি গ্রহণ করে। হ্যাঁ, এই সকল ক্ষেত্রে, যে ক্ষেত্রে অনেক বড় অঙ্কের ঋণ দিতে হয়, এই ঝুঁকিটা একটা ব্যাংক না দিয়ে কয়েকটা ব্যাংক একসাথে মিলে একটা বড় প্রকল্পে সে ঋণ দিচ্ছে, যেটাকে কি বলা হচ্ছে? দলগত ব্যাংকিং বা সিন্ডিকেশন প্রক্রিয়া। এটা আন্ডারলাইন করে নাও। বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদানের পূর্বে বাংলাদেশ ব্যাংক দ্বারা নির্ধারিত সুদের হার এবং ঋণের চাহিদা বিচার বিশ্লেষণ করে নির্দিষ্ট হারে সুদ ধার্য করে। তাকে ঋণ দিতে গেলে তাকে সুদ ধার্য করতে হবে। সুদটা কিভাবে ধার্য করছে? বাংলাদেশ ব্যাংক দ্বারা নির্ধারিত সুদের হার এবং ঋণের চাহিদা সে বিচার বিশ্লেষণ করে সে ঋণটা দেবে। তাহলে দেখো, এক্ষেত্রে আমরা কি কি ইনফরমেশনগুলো পেলাম? বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ মধ্যমেয়াদী হতে পারে, যে ক্ষেত্রে তাদেরকে অবশ্যই জামানত রাখতে পারে। জামানত হিসেবে চলতি মূলধন হতে পারে বা স্থায়ী সম্পদ, দুটাই হতে পারে। আর যখন বড় অঙ্কের ঋণ দেবে, তখন একটা ব্যাংকের জন্য সেটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় দেখে বড় অঙ্কের ঋণগুলো বাণিজ্যিক ব্যাংক সমূহ কিভাবে দেয়? সিন্ডিকেশন প্রক্রিয়ায় দেয়, দলগত ব্যাংকিং প্রক্রিয়ায় তারা ঋণ দিচ্ছে। হ্যাঁ,
আর বাণিজ্যিক ব্যাংক অবশ্যই ঋণ প্রদানের পূর্বে সব মানে ঋণের চাহিদা, বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক যে নির্ধারিত সুদের হার সবকিছু মিলিয়ে বিচার বিশ্লেষণ করে একটা নির্দিষ্ট হারে সে সুদ ধার্য করে। দুই নম্বর পয়েন্টটা দেখো, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানটা কেমন? সাধারণত রাষ্ট্রায়ত্ত খাতে বিশেষ কিছু আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, যেগুলো বিশেষ বিশেষ খাতের স্বার্থ উন্নয়নের সাথে খাতের উন্নয়নের স্বার্থে নিয়োজিত থাকে। রাষ্ট্রায়ত্ত খাতে এমন কিছু আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে যেগুলো কোনো একটা বিশেষ খাতে, স্পেশালাইজড খাতের উন্নয়নের জন্য নিয়োজিত থাকে। এইসব প্রতিষ্ঠানগুলো কি করছে? তাদের সংশ্লিষ্ট খাতের কারবারি প্রতিষ্ঠান অপেক্ষাকৃত সুবিধাজনক শর্তে মেয়াদি ঋণ দিচ্ছে। মনে করো, উদাহরণস্বরূপ বলা যেতে পারে শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক, বাংলাদেশ ক্ষুদ্র এবং কুটির শিল্প। এগুলো খেয়াল করো, এগুলো কিন্তু রাষ্ট্রায়ত্ত খাতে কি বিশেষ কিছু আর্থিক প্রতিষ্ঠান। যেমন মনে করো শিল্প ব্যাংক, শিল্প ব্যাংকের কাজ কি? শিল্প খাতে ঋণ দিচ্ছে। কৃষি ব্যাংক কৃষি খাতে, বাংলাদেশ ক্ষুদ্র এবং কুটির শিল্প এই খাতে, এই সকল খাতে তারা বিশেষ বিশেষ খাতের উন্নয়নের স্বার্থে তারা নিয়োজিত। ঠিক আছে? আর কি করছে এই সকল প্রতিষ্ঠান? সংশ্লিষ্ট খাতের কারবারি প্রতিষ্ঠান, মানে এই খাতের কারবারি প্রতিষ্ঠান, মনে করো কৃষি ব্যাংক, কৃষি খাতে কারবারি প্রতিষ্ঠান, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংক, বাংলাদেশ ক্ষুদ্র এবং কুটির শিল্পের কারবারি প্রতিষ্ঠান, এই সকল ক্ষেত্রে অপেক্ষাকৃত সুবিধাজনক শর্তে তারা কি করছে? মেয়াদি ঋণটা প্রদান করছে। আশা করি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আমরা এর পরের পয়েন্টে চলে যাচ্ছি। 3 নম্বর পয়েন্ট, বন্ধুমেয়াদী অর্থসংস্থানের। কি সেটা? বেসরকারি প্রতিষ্ঠান। দেখো, বাংলাদেশে বেশ কিছু এনজিও বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত এবং কর্মরত আছে, যেগুলো ব্যবসা প্রতিষ্ঠানকে মধ্যমেয়াদী ঋণ প্রদান করে থাকে। কিছু এনজিও আছে আমাদের দেশে এখনো পর্যন্ত কর্মরত বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে। ঠিক আছে? এগুলো মধ্যমেয়াদী ঋণ দিয়ে থাকে। যেমন কি সে সকল প্রতিষ্ঠান? মাইডাস, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক। এরা কি করছে? প্রভৃতি প্রতিষ্ঠান এনজিও হিসেবে আইনগত সত্তা লাভ করে ব্যবসা করছে। তারা যে ব্যবসা করছে এটার জন্য তাদেরকে একটা আইনগত সত্তার প্রয়োজন হয়। এই আইনগত সত্তাটা কি? এনজিও হিসেবে তারা আইনগত সত্তা লাভ করেছে। ঠিক আছে? এসব প্রতিষ্ঠান তহবিল প্রদান ছাড়াও, তারা যে শুধুমাত্র মধ্যমেয়াদী ঋণ দিচ্ছে সেটা না, তারা তহবিল প্রদান ছাড়াও কি করছে? পরামর্শ দিচ্ছে। সে যে খাতে ঋণ দিচ্ছে তাদের সে খাতে পরামর্শ দিচ্ছে, উদ্যোক্তাদের বিভিন্ন রকম প্রশিক্ষণ দিচ্ছে, তাদের দক্ষতা উন্নয়নের কাজ করছে, তাদের বৃদ্ধি করছে, প্রবৃদ্ধির কাজ করছে। এই সকল ব্যাপারেও প্রতিষ্ঠানকে, মানে তারা যাতে তাদের ব্যবসাটাকে বৃদ্ধি করতে পারে, সম্প্রসারণ করতে পারে, এ সকল ক্ষেত্র প্রতিষ্ঠানকে সহায়তা করছে। দেখো, তাহলে বেসরকারি প্রতিষ্ঠান থেকে আমরা কি পেলাম? বুঝতেই তো পারছো, যে সকল এনজিও গুলো রয়েছে, আইনগত সত্তা নিয়ে এনজিও হিসেবে রয়েছে, মাইডাস, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ব্যাংক, তারা শুধুমাত্র মধ্যমেয়াদী ঋণ দিচ্ছে সেটা না, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আরও কিছু পরামর্শ প্রদান করছে, যে তার প্রতিষ্ঠানটা কিভাবে উন্নয়ন করতে পারে, পণ্য কিভাবে সেল করতে পারে, প্রশিক্ষণ দিচ্ছে, তাদেরকে দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করছে। আশা করি এই বেসরকারি প্রতিষ্ঠানটা বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী এবং আজকের লাস্ট টপিক কি? মূলধনী বাজারের প্রতিষ্ঠান। দেখো, মূলধনী বাজারের প্রতিষ্ঠানগুলো কি কি আছে? বিভিন্ন প্রকার মূলধনী প্রতিষ্ঠান রয়েছে মূলধনী বাজারে, যেমন বীমা প্রতিষ্ঠান, বিনিয়োগ ব্যাংক, অর্থ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান বা অবলেখক ও মধ্যমেয়াদী ঋণ প্রদান করে থাকে। তোমাদের কাছে এই মুহূর্তে প্রশ্ন আসতে পারে, এই মূলধনী বাজার বলতে কি বোঝানো হচ্ছে? দেখো, মূলধন বাজার বিষয়টা কি? মূলধন বাজার হলো আর্থিক বাজারের একটা অংশ, যেখানে দীর্ঘমেয়াদের 1 বছরের বেশি সময়ের অর্থ এবং আর্থিক সম্পদের লেনদেন করা হয়। ঠিক আছে? এটা একটা বলা হচ্ছে মূলধন বাজার, যে 1 বছরের বেশি সময়ের জন্য যে ক্ষেত্রে যে বাজারে লেনদেনটা করা হচ্ছে। এখন দেখো, এই যে বীমা প্রতিষ্ঠান, এরা দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানের কাজ করছে, মধ্যমেয়াদী ঋণ দিচ্ছে, মধ্য এবং দীর্ঘমেয়াদী ঋণ তারা দিতে পারছে। বিনিয়োগ ব্যাংক, অর্থ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান যেগুলো আছে, অবলেখক, শেয়ার বিক্রয়, এরাও কিন্তু এই মধ্যমেয়াদী ঋণটা প্রদান করে থাকে।
আশা করি আজকের আমরা যেটা পড়লাম স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস এবং মধ্যমেয়াদী অর্থায়নের যে ভাগগুলো পড়লাম, প্রকারভেদগুলো পড়লাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আজকের হোমওয়ার্কটুকু একটু নোট করে নাও। কিছু এমসিকিউ আছে, দেখো। ব্যবসার চলমান মূলধনের দীর্ঘমেয়াদী প্রয়োজন মেটানো হয় কোন তহবিল ব্যবহার করে? ক স্বল্পমেয়াদী তহবিল, খ অভ্যন্তরীণ তহবিল, গ মধ্যমেয়াদী তহবিল, ঘ দীর্ঘমেয়াদী তহবিল। 2 বাণিজ্যিক ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান কোনটি বিক্রয় করে সাময়িক সময়ের জন্য অর্থায়ন করতে পারে? ব্যাংক ড্রাফট, বাণিজ্যিক পত্র, ঋণপত্র, বীমা পলিসি। 3 মজুত পণ্যের মাধ্যমে অর্থসংস্থানের ক্ষেত্রে মজুত পণ্যের উপর কার নিয়ন্ত্রণ থাকে? ব্যাংকের, ঋণদাতার, ঋণগ্রহীতার, বীমা কোম্পানির। 4 বাণিজ্যিক ব্যাংক কোন পদ্ধতিতে বড় আকারের ঋণ দেয়? একক ব্যাংকিং, দলগত ব্যাংকিং, সক্রিয় ব্যাংকিং, চলমান ব্যাংকিং। মূলধনী বাজারের প্রতিষ্ঠান হিসেবে মধ্যমেয়াদী ঋণ দেয় কারা? অবলেখক, বিনিয়োগ ব্যাংক, বীমা প্রতিষ্ঠান। তাহলে আশা করি আজকে আমরা যতটুকু পড়লাম তোমরা বুঝতে পেরেছো। সকলে একটু নিয়মিত পড়াশোনা করবে এবং না বুঝলে ভিডিওটা আবার দেখে নিতে পারবে। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।